আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি সেলিনা তাওহিদ। শুরুতে জানিয়ে দিচ্ছি বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনা টিকাদান শুরু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। সমালোচকদেরও টিকা নেওয়ার আহ্বান। প্রথম দিন করোনা টিকা নিলেন বিভিন্ন পেশার ২৬ জন। পার্শ্ব প্রতিক্রিয়া হলে চিকিৎসার ব্যবস্থা রয়েছে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। চট্টগ্রাম সিটিতে মেয়র পদে বিপুল ভোটে এগিয়ে আওয়ামী লীগের রেজাউল। ভোট গ্রহণকালে সহিংসতায় একজন নিহত। চট্টগ্রাম সিটি নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে দাবি কাদেরের। ভোট ডাকাতির অভিযোগ বিএনপি। নির্বাচন নিয়ে পাল্টাপাল্টি তর্কে উত্তপ্ত সংসদ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। দেশে শুরু হলো করোনা টিকাদান কর্মসূচি। কুমিটোলা জেনারেল হাসপাতালে টিকাদান কর্মসূচি গণভবন থেকে ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পর্যায়ক্রমে সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন হবে বলেও জানান তিনি। টিকা কার্যক্রমের মাধ্যমে দেশে করোনা থেকে মুক্তি পাবে বলেও আশাবাদ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। সমালোচকদেরও টিকা নেওয়ার আহ্বান জানান শেখ হাসিনা। কার্যক্রম শুরু করবার অনুরোধ জানাচ্ছি। বুধবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে উদ্বোধন করা হয় বহুল আকাঙ্ক্ষিত করোনার টিকাদান কর্মসূচি। গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে করোনার প্রথম টিকা নেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র নার্স রুনু ভেরোনিকা কস্তা। এরপর একজন চিকিৎসক, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা, একজন পুলিশ সদস্য ও সেনাবাহিনীর একজন কর্মকর্তা টিকা নেন। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, করোনা দুর্যোগ মোকাবেলার পাশাপাশি ভ্যাকসিন পেতেও প্রথম থেকেই উদ্যোগী ছিল সরকার, যার ফলে অক্সফোর্ডের ভ্যাকসিন পেতে সেরাম ইনস্টিটিউটের সাথে ত্রিপক্ষীয় চুক্তি আর টিকা প্রাপ্তির এই সফলতা। প্রধানমন্ত্রী বলেন, এর মাধ্যমে আবারও প্রমাণিত হলো আওয়ামী লীগ সরকার জনগণের কল্যাণে কাজ করে। আমাদের দেশের জন্য যা প্রয়োজন, আমরা 3,40,00,000 ডোজ আমরা পাবো, সেইভাবে ইতিমধ্যে আমরা চুক্তি করেছি এবং আমরা সেটা পেয়ে যাব। যে যখনই আমরা ভ্যাকসিন পাবো, আমরা যত টাকা লাগে আমরা সেটা কিনে নিয়ে আসবো, কারণ আমার দেশের মানুষকে সুরক্ষা দেওয়াটাই আমাদের লক্ষ্য। টিকা সমালোচকদের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, মানুষকে সাহায্য না করে ভয়ভীতি দেখিয়ে নেতিবাচক প্রভাব তৈরি করাই তাদের কাজ। সমালোচনা আছে বলেই সরকার ভুল ত্রুটি শুধরে নিতে পারছে বলেও মন্তব্য করেন তিনি। সমালোচকদের প্রতিও আহ্বান জানান টিকা নেয়ার। যত ভালো কাজই করেন সব কিছুই তারা কিছু ভালো লাগে না নামে একটা রোগে ভোগে। এই রোগের কি চিকিৎসা আছে আমি জানি না, এর জন্য কোনো ভ্যাকসিন পাওয়া যাবে কি না তাও আমি জানি না, কিন্তু এই যে কিছু ভালো লাগে না এই ধরনের একটা রোগ কিন্তু আপনার পত্রিকা দেখলেই পাবেন যে সেখানে সব কিছু একটা দোষ টোকানো। এই ভ্যাকসিন আসবে কি আসবে না, তা আসলে পরে এত দাম হলো কেন, তো এটা চলবে কি না, তো দিলে কি হবে, নানা প্রশ্ন তাদের। যা হোক, তবুও আমি চাই যে তারাও সাহস করে আসবেন, আমরা তাদেরকেও ভ্যাকসিন দিয়ে দেবো যাতে তারা সুরক্ষা থাকে, কারণ তাদের যদি কিছু হয় তাহলে আমাদের সমালোচনাটা করবে কে? সমালোচনার লোকও থাকা দরকার, থাকলে আমরা কিছু জানতে পারি আমাদের কোনো ভুল ভ্রান্তি হলো কিনা। সেই জন্য সারা দেশে টিকাদান কর্মসূচির সফল বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোনার বাংলা গড়ে উঠবে। সবাইকে ধন্যবাদ। রুকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে প্রথম দিনে টিকা নেওয়া ২৬ জনই সুস্থ আছেন। কারোরই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি বলে জানিয়েছেন তারা। স্বাস্থ্যমন্ত্রী জানান, টিকা নিয়ে অহেতুক ভয় নেই, পর্যায়ক্রমে সবাইকে টিকা দেওয়া হবে। ভয় পাচ্ছ না তো? প্রধানমন্ত্রী উদ্বোধনের পর একে একে ২৬ জনকে টিকা দেয়া হয়। সর্বপ্রথম টিকা নেন নার্স ভেরোনিকা কস্তা। এই ভ্যাকসিন নিয়ে সুস্থ আছি। আমি সবাইকে বলবো, আমাকে দেখে, আমাদের দেখে আপনারা যেন অনুপ্রাণিত হন। সাহসী এই নারীর পর একে একে টিকা নেন চিকিৎসক, নার্স, আর্মি, পুলিশ কর্মকর্তা, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার অনেকে। করোনা ভাইরাসের টিকা নেওয়ার পরে এখন পর্যন্ত কোনো রকমের পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করছি না। ব্যথা অত লাগবে না, জাস্ট আপনি হয়তো টেরই পাবেন না, বা বুঝলে একটু পিঁপড়ার কামড়ের মতো মনে হবে যে কিছু একটা একটু লাগলো। টিকা নিয়েছি, জাস্ট একটু ব্যথা লাগার যেটা সেটাই লেগেছে, অন্য কোনো খারাপ লাগাবে। আমি আধা ঘন্টা অবজারভেশনে ছিলাম, অবজারভেশনে কোনো প্রবলেম হয়নি, কোনো শারীরিক অসুবিধা হচ্ছে না। বাট তবু আমি বলে দিই, নর্মালি যে কোনো টিকা নেওয়ার পরে একটু কাঁপুনি, একটু জ্বর, যে জায়গায় যায় ওই জায়গায় ব্যথা বা ফুলে, এটা নর্মাল যে কোনো টিকার ক্ষেত্রেই হতে পারে। টিকা নেওয়ার আগে একটু ভয়ে ছিলাম, আর পারিবারিকভাবে সবাই কেমন অন্যরকম একটা বিষয় ছিল আর কি। তো আমি অ্যাজ এ পুলিশ হিসাবে আমি মনে করছি যে
আমি যদি ভ্যাকসিনটা দেই হয়তোবা আমাকে দেখে জনগণ উদ্বুদ্ধ হবে। ভ্যাকসিন নিলে মানুষের ক্ষতি হবে, এটা যে অপপ্রচার, এটা বন্ধ করার জন্য আমি ভ্যাকসিন নিয়েছি। আমি আজকে নিয়ে এটা প্রমাণ করলাম যে ভ্যাকসিনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া সেরকম নাই। যাদের মনে সন্দেহ রয়েছে বা ভয় পাচ্ছেন তাদেরকে আমি বলতে চাই, আমি নিয়েছি, আপনারাও নিন। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন, যাদের টিকা দেওয়া হয়েছে তারা পুরোপুরি সুস্থ আছেন। যতগুলো ভ্যাকসিন পৃথিবীতে দেওয়া হচ্ছে তার মধ্যে এই ভ্যাকসিনটি সবচেয়ে ভালো বলে এখন পর্যন্ত প্রমাণিত হয়েছে। যে ভ্যাকসিনের তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি, কাজেই আমরা সেই ভ্যাকসিনটি বাংলাদেশের মানুষের জন্য ব্যবস্থা করেছি। আগামীকাল থেকে বিএসএমএমইউ, ঢাকা মেডিকেল, মুগদা ও কুয়েত মৈত্রী হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়া হবে। শিহাব হোসেন, বাংলাভিশন, ঢাকা। করোনা ভাইরাসের টিকা আগে কারা পাবেন তার তালিকা সংসদে প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জাতীয় সংসদের অধিবেশনে এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এই তালিকা প্রকাশ করা হয়। টেবিলে উত্থাপিত জবাবে প্রধানমন্ত্রী জানিয়েছেন, স্বাস্থ্যসেবায় সরাসরি সম্পৃক্ত 4,52,027 জন সরকারি স্বাস্থ্যকর্মী আগে টিকা পাবেন। এরপর ভ্যাকসিন পাবেন কোভিড-19 স্বাস্থ্যসেবায় সরাসরি সম্পৃক্ত অনুমোদিত বেসরকারি ও প্রাইভেট হাসপাতালের 6 লাখ স্বাস্থ্যকর্মী। তারপর বীর মুক্তিযোদ্ধা, সম্মুখ সারির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, প্রতিরক্ষা বাহিনীর সদস্য, রাষ্ট্র পরিচালনায় অপরিহার্য কার্যালয়ে কর্মরত কর্মকর্তা, কর্মচারী ও সম্মুখ সারির গণমাধ্যম কর্মী। তারপর নির্বাচিত জনপ্রতিনিধি, সিটি কর্পোরেশন ও পৌরসভার সম্মুখ সারির কর্মচারী, ধর্মীয় প্রতিনিধি, মৃতদেহ সৎকারে নিয়োজিত ব্যক্তি ও জরুরি সেবায় নিয়োজিত কর্মী, প্রবাসী অদক্ষ শ্রমিক, জেলা উপজেলায় জরুরি সেবায় সম্পৃক্ত সরকারি কর্মচারী ও ব্যাংক কর্মকর্তা কর্মচারী। তারপর স্বল্প রোগ প্রতিরোধ ক্ষমতার জনগোষ্ঠী, বয়স্ক জনগোষ্ঠী ও জাতীয় দলের খেলোয়াড়। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বড় ব্যবধানে এগিয়ে আছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি পেয়েছেন 1,11,440 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ডক্টর সাদাত হোসেন পেয়েছেন 16,956 ভোট। মোট 735টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত 294টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। নির্বাচনের ফলাফল ঘোষণা করছে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান। এর আগে সহিংসতা, বিক্ষিপ্ত সংঘর্ষ ও বিভিন্ন অনিয়ম অভিযোগের মধ্য দিয়ে শেষ হয় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভোট গ্রহণ। আমবাগান এলাকায় 2 কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এছাড়া বিভিন্ন এলাকায় আহত হয়েছেন অন্তত অর্ধশত। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের রিপোর্ট, রয়েছে বিস্তারিত। বুধবার বিকেল 4টায় শেষ হয় ইভিএমে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভোট গ্রহণ। এর আগে সকাল 8টা থেকে নির্বাচনে ভোট নেওয়া শুরু হয়। ভোট গ্রহণ শুরুর কিছু পর থেকেই বিভিন্ন এলাকায় শুরু হয় উত্তেজনা ও বিক্ষিপ্ত সংঘর্ষ। বেলা বাড়ার সাথে সাথে তা বাড়তে থাকে। নির্বাচনে এ সময় আহত হয় অর্ধশত। হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত 35 জন। পাহাড়তলী 13 নম্বর ওয়ার্ডে সমর্থকদের মধ্যে সংঘর্ষে মোহাম্মদ আলাউদ্দিন নামে একজন নিহত হয়েছেন। সকাল 11টার দিকে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী ওয়াসিমউদ্দিন চৌধুরী ও বিদ্রোহী প্রার্থী মাহমুদুর রহমানের সমর্থকরা সংঘর্ষে জড়ায়। এর আগে সকাল 8:15টার দিকে লালখান বাজারে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী আবুল হাসনাত বেলাল ও বিদ্রোহী প্রার্থী এফ কবির মানিকের কর্মীদের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ সময় আহত হয় বেশ কয়েকজন। এরপরও দফায় দফায় চলতে থাকে এ সংঘর্ষ। এছাড়া মহানগরীর জামাল খান পাথরঘাটা কেন্দ্রেও বিক্ষিপ্ত সংঘর্ষ হয়। এইখানে 2 জন প্রার্থীর সমর্থকদের মধ্যে সকালের দিকে কিছুটা ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। তো আমরা তাৎক্ষণিকভাবে অতিরিক্ত পুলিশ এখানে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। এদিকে দামপাড়া পুলিশ লাইন কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপি ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সহ অন্যান্য প্রার্থীর এজেন্টরা। আমরা কেন্দ্রে গেছি এজেন্ট হয়ে, আমাদেরকে এখান থেকে বলতেছে নৌকা ছাড়া কোনো এজেন্ট ঢুকতে মানে শুধুমাত্র নৌকার এজেন্ট ছাড়া কেউ ঢুকতে পারবে না। এখানে নারায়ণপুর ঢুকতে দিচ্ছে না, ওইখানে জোরাজোরি করে ঢুকছি, ওনারা আমাদের গায়ে হাত তুলতেছে। মোসরায়ে সহ হাতের সব কবজি সহ টান দিয়ে কলম ভাঙে নিয়ে গেছে। আমরা বলছি আমরা এজেন্ট, আমাদের তারপর বাইরে করে দিয়েছে ঢাকায়। ব্যাপক গোলযোগ হয়েছে সেই 2টি কেন্দ্রে, কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে সংবাদ পাওয়ার সাথে সাথেই কিন্তু আমরা বন্ধ করে দিয়েছি এবং ওই সংশ্লিষ্ট কেন্দ্রের যিনি এই ঘটনার সাথে সম্পৃক্ত ছিল তাকেও কিন্তু আমরা গ্রেপ্তার করে
আইনের আওতায় নিয়ে এসেছি। সকাল 9টায় এখলাসুর রহমান প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। অন্যদিকে সকাল 10টায় বাংলাদেশ টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্রে ভোট দেন বিএনপি মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। 7টা থেকে 8টার যে ঘটনাটা ছিল, আমি শুধু শুনতে পাচ্ছি এজেন্টদেরকে মারছে, ইভেন্ট প্রার্থীর গায়েও হাত তুলেছে। আপনি জামাল খানে আমাদের প্রার্থী মহসিন ফার্স্ট কাস্টমার স্কুল, সে যখন ঢুকতে যায় তার এজেন্টকে মেরে বের করে তাকে, সে যখন তাদেরকে ঢুকাতে যায় আবার গেল, তাকেও লাঞ্ছিত করেছে, তার শার্টটা ছেড়ে দিয়েছে। বিএনপির অভিযোগ তো সবসময় আছে, নাই কোনখানে ইতিবাচক রাজনীতি তো ওরা নাই, নেতিবাচক রাজনীতি। ভোটে সার্বিক পরিস্থিতি ইনশাল্লাহ খুব ভালো সুন্দর পরিবেশে নির্বাচন হচ্ছে, মানুষের মধ্যে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। আর জয়ের ব্যাপারে ইনশাল্লাহ আমি শতভাগ আশাবাদী। চট্টগ্রাম সিটি নির্বাচনে 41টি ওয়ার্ডে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী সহ মেয়র পদে 7 জন, ওয়ার্ড কাউন্সিলর 172 এবং সংরক্ষিত কাউন্সিলর পদে 57 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে দাবি তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের। বুধবার সন্ধ্যায় মহানগরীর দেওয়ান বাজারের বাসভবনে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, বিএনপির কাজই হলো অভিযোগের বাক্স থেকে একের পর এক অভিযোগ বের করা। আমির খসরু মাহমুদ সাহেব সংবাদ সম্মেলন করেছে, রিজভী সাহেব ঢাকায় বসে সংবাদ সম্মেলন করেছে এবং নানা ধরনের প্রশ্ন তুলেছে। আমরা আগে থেকেই জানতাম এই সমস্ত প্রশ্ন তোলার জন্যই তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে। তারা সব নির্বাচনে এই ধরনের গদবাঁধা প্রশ্ন উপস্থাপন করে। বিএনপি এই অভিযোগের বাক্স খুলে সবসময় বসে থাকে। নয়াপল্টনের অফিসে যথারীতি হয়েছে, আবার চট্টগ্রামও আমির খসরু মাহমুদ সাহেব করেছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট ডাকাতির সাথে এবার চরম নির্যাতন, নিপীড়ন, মানুষের জীবন নিয়ে টানাটানি হয়েছে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অপরদিকে দলের মেয়র প্রার্থী ডক্টর শাহাদাত হোসেন অভিযোগ করেন, প্রহসনের এই নির্বাচনে আওয়ামী লীগের ভোট ডাকাতির ইতিহাস উন্মোচিত হয়েছে। নির্বাচন হয়েছে শুধু মানুষের ভোট তারা ডাকাতি করছে না, চুরি করছে না, এখন মানুষের জীবনের নিরাপত্তার প্রশ্ন চলে আসছে। এরপরে বৈধ সরকারের অধীনে নির্বাচন ব্যতীত কোনো নির্বাচন এখানে মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না, মানুষের আস্থাও ফিরে আসবে না। এই সমস্ত অর্থহীন নির্বাচনের কোনো মানে হয় না। আমরা দেখেছি নির্বাচনটা মূলত আওয়ামী লীগের সাথে আমাদের হয়নি, আমাদের হয়েছে রাষ্ট্রযন্ত্রের, প্রশাসন যন্ত্রের সাথে আমাদের এই প্রতিদ্বন্দ্বিতা হয়ে গেছে। কারণ আজকে বিভিন্ন সেন্টারে ঘুরে আমরা স্পষ্ট দেখেছি সেখানে আমাদের সমস্ত এজেন্টরা, আমাদের যারা ভোটাররা আছে, সাধারণ ভোটাররা আছে, তারা প্রশাসনের কাছে সম্পূর্ণ অসহায় অবস্থায় সেখানে ছিল। চট্টগ্রাম সিটি নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি করে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর বলেছেন, দেশ উন্নত হওয়ায় ভোটদানে মানুষের অনীহা তৈরি হয়েছে। সন্ধ্যায় নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, প্রত্যাশার চেয়ে ভোটার উপস্থিতি কিছুটা কম হলেও ভালো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন নিয়ে যেসব কেন্দ্রে অনিয়মের অভিযোগ এসেছে তা পরবর্তীতে খতিয়ে দেখা হবে বলেও জানান ইসি সচিব। ইভিএম নিয়ে মানুষের মনে ভ্রান্তি দূর হয়েছে বলেও দাবি করেন তিনি। অমুক সময় অমুক আমার ছিল, প্রতিনিধি ছিল, তাকে বের করে দেওয়া হয়েছে এবং তার যদি সাথে ভিডিওটা দেখাতে পারে আপনারা প্রশ্ন করেন, আমরা বলবো ভালো নির্বাচন হয়েছে। তবে দুটো কেন্দ্রে শুধু একটু কিছু উচ্ছৃঙ্খল লোকজন যারা মানে ইভিএমের ব্যাপারে তাদের ইন্টারেস্ট নেই, মানে ইভিএমে ভোট হোক এটা চায় না, তারা ওখানে মানে চালিয়েছিল, আক্রমণ চালিয়েছিল। নাগরিকরা কেন যেন রাষ্ট্রের প্রতি যে তাদের একটা দায়িত্ব আছে, ভোট যে তার অধিকার, এইটা তারা মনে করছেন না। ভোটের দিন মনে করেন যে কি কষ্ট করে যাবো। এমন আমেরিকার ক্ষেত্রে দেখবেন এত উন্নত, তারা সব দিক দিয়ে উন্নত, কিন্তু ভোটের ক্ষেত্রে দেখবেন যে ভোট দিতে যায় না বেশিরভাগ মানুষ। তো আমাদের দেশে অনেকটা ওই রকম উন্নত হওয়ার সাথে সাথে মনে হয় এই লক্ষণ দেখা দিয়েছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন বানচালে বিএনপির অপপ্রয়াস ভণ্ডুল করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণ হয়েছে। বিকেলে ওবায়দুল কাদের তাঁর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে অংশ নিয়ে এ সময় তিনি আরও বলেন, করোনা মহামারী জনিত শঙ্কা কাটিয়ে ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি ছিল সন্তোষজনক। নির্বাচন উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা না করায় এবং গণপরিবহন বন্ধ থাকায় ভোটার পরিস্থিতি প্রত্যাশার চেয়ে কিছুটা কম হয়েছে বলে মনে করেন ওবায়দুল কাদের। তিনি আরও বলেন, ইভিএম মেশিন ভাঙা ও কেন্দ্র দখল সহ সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে সহিংসতার পথ বেছে নিয়েছে বিএনপি। মোটামুটি সন্তোষজনক ছিল, তবে
চট্টগ্রাম অত্যন্ত ব্যস্ত গুরুত্বপূর্ণ প্রার্থী কর্তৃক ইভিএম মেশিন ভাঙ্গা হয় কেন্দ্র দখল। শুধু কাউন্সিলর প্রার্থী নয়, মেয়র পদে বিএনপি নেতাকর্মীদের সন্ত্রাসী কর্মকাণ্ড ভোটার উপস্থিতি কম হওয়ার জন্য দায়ী। নগরীর পাঁচলাইশ এলাকায় কেন্দ্র থেকে নৌকা প্রতীকের এজেন্টকে তারা বের করে দেয়। পাথরঘাটায় বিএনপি সমর্থিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী কর্তৃক ইভিএম মেশিন ভাঙ্গা হয়, কেন্দ্র দখল হয় এবং এনায়েত বাজার ওয়ার্ডে সন্ত্রাসী কর্মকাণ্ড সহ বিভিন্ন জায়গায় সহিংসতা ছড়ানো সন্ত্রাসের পথ বেছে নিয়েছিল বিএনপি। এরপরও আমরা বলবো চট্টগ্রাম সিটি কর্পোরেশনে নজিরবিহীন ভোট ডাকাতির নির্বাচন হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। তাদের অভিযোগ, নির্বাচনে সহিংসতায় হতাহতের ঘটনায় সরকার দলীয় নেতাকর্মীরা দায়ী। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে অনিয়মের বিষয়ে অভিযোগ দিতে বুধবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে যান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল। পরে সাংবাদিকদের রিজভি বলেন, চট্টগ্রাম সিটি নির্বাচনে সরকারি দলের নেতাকর্মীরা সহিংস পরিস্থিতি তৈরি করেছে। এ বিষয়ে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। নির্বাচন কমিশনে অভিযোগ দিলেও তারা নীরব ভূমিকা পালন করেছে। 2 থেকে 3 ঘন্টার মধ্যে আপনার সকল ধানের শীষের এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে। ভোটারদের ভোট কেন্দ্রে না আসার জন্য যত ধরনের মেকানিজম আছে, আইন শৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন যে কর্মকর্তারা রয়েছেন, কার্যালয়ের লোকজন একসঙ্গে মিলে সেই কাজটি করেছে। ভোট ডাকাতিতে প্রশাসন যন্ত্র, রাষ্ট্রযন্ত্র মিলে মিশে একাকার হয়ে গেছে। আসলে এই নির্বাচন চূড়ান্ত পর্যায়ের তামাশার প্রহসনের যে নির্বাচন, সেই নির্বাচন ছাড়া এটা কিছু নেই। এদেশে সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্রকে হত্যাকারী ঘাতক হচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার। এদিকে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিএনপি ক্ষমতায় গেলে জনগণের উন্নতি হবে, গণতন্ত্র ও বাক স্বাধীনতা ফিরে আসবে। এই জাতীয় ঐক্য গড়ার ক্ষেত্রে ভোটের আগে যদি ভাগে বসেন হবে না। যে ওকে নামাতে হবে, গণতন্ত্র ফেরাতে হবে, ষড়যন্ত্র থামাতে হবে। তারপর পিপল ইজ ডিসাইড কেউ বসবে যাবে। তার আগে যদি কোন আমার একটা আসন দিবেন, আমার একটা আসন দিবেন, আমরা পেশাজীবীদের কয়টা দিবেন, এই এক এক দল যদি এক এক রকম বায়না শুরু করে ওই সিটটা আমারে দিতে হইব, তাহলে কোশ্চিন কালো ঐক্যবদ্ধ আন্দোলনের সফলতা আমরা পাব না। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান মুক্তিযুদ্ধ ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণে যে অবদান রেখেছেন, তার জন্য তিনি আজীবন মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন বলে মন্তব্য করেন গয়েশ্বর চন্দ্র রায়। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচন নিয়ে পাল্টাপাল্টি তর্কে উত্তপ্ত সংসদ অধিবেশনও। এসেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গ। বিএনপির এমপিরা বলেন, মানুষ ভোট দিতে পারছে না। নির্বাচনের আগের রাতেই ভোট বাক্স ভরে ফেলছে প্রশাসনের লোকজন। সরকারি দলের প্রার্থীকে বিজয়ী করে মিথ্যে ফল ঘোষণা করে নির্বাচন কমিশন। জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আওয়ামী লীগের আমলে সব নির্বাচনই অবাধ ও সুষ্ঠু হয়েছে। এখন অবস্থা এমন হয়েছে যে সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট দিয়েছে প্রশাসন, তাকিয়েছিল জনগণ। ভোটটা শুধু যদি ভোটার তার পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারে, এইটুকু সুযোগ দেয়া হয়। যদি ব্যালট বাক্স আগের থেকে ভরে না রাখা হয়, যদি নৌকা মানে জেতা এই অবস্থা না করা হয়, তাহলেই হয় মাননীয় স্পিকার, কারো থেকে ভোট শিখতে হবে না। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন হচ্ছে, বহু কেন্দ্র থেকে এজেন্ট বাইর করে দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, নির্বাচনের আগের দিন গতকালকে আমি রাত্রি 11টার সময় দেখলাম যে ওখানে গণমাধ্যম কর্মীদেরকে নির্বাচন কমিশন থেকে যে নির্বাচন কেন্দ্রগুলি পরিদর্শন করার দায়িত্ব দেওয়া দরকার, তাদেরকে পাস দেওয়া হচ্ছে না। বিএনপি আমলে মাশাআল্লাহ কখন কোথায় ভোট হইতো আমরা জানতাম না, কারণ আমরা জানলে আমরা দাঁড়াবো, মানুষ এসে ভোট দিবে, এটা হতো। তো সেই জন্য আমরা জানতাম না। 15ই ফেব্রুয়ারি 1996 সালে কি নির্বাচন হয়েছিল, যে ওনারা কতজন ভোট পেয়ে জিতে এসেছিলেন, এবং তারপরে এই কলঙ্কজনক অধ্যায় ওইখানে রেখে গেছেন যে একজন খুনিকে লিডার অফ দ্য অপোজিশন করে দিয়েছেন। তো এগুলি আমাদের কি জানা নাই?
রাজশাহীর মুন্ডুমালা পৌরসভায় নির্বাচনে ভোটের মাঠে নেতাকর্মীদের লাঠিকাটা ও লাঠি খেলা দেখানোর নির্দেশ দিয়েছেন রাজশাহী ১ গোদাগাড়ী তানোর আসনের সংসদ সদস্য এমপি ওমর ফারুক চৌধুরী। তার এ বক্তব্যে সমালোচনা ঝড় উঠেছে দলের ভেতরে ও বাইরে। রাজশাহী থেকে পরিতোষ চৌধুরী, আদিত্যের রিপোর্ট। 2008 সালে বলেছিলাম 100, 150, 200 করে লাঠি কেটে রাখবেন। ওই ফর্মুলা নিয়ে নিতে হবে মাথায়, লাঠি কেটে রাখতে হবে। যদি ভোটের দিন ব্যবহার করতে হয়, যদি ভোটের দিন ব্যবহার করার দরকার পড়ে তাহলে ব্যবহার করবেন, নাহলে ভোটে বিজয়ী হওয়ার পরে ওই লাঠি খেলা হবে। রাজশাহী তানোর পাচন্দ ইউনিয়নের দুবল উচ্চ বিদ্যালয় মাঠে 24 জানুয়ারি আওয়ামী লীগের বর্ধিত সভায় এমন বক্তব্য দেন রাজশাহী 1 আসনের এমপি ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। পৌর নির্বাচনে দলীয় নেতাকর্মীদের দৃঢ়তার সাথে লড়াই করার আহ্বান জানান সাবেক প্রতিমন্ত্রী। ওমর ফারুক চৌধুরীর দেয়া এই বক্তব্যে আওয়ামী লীগ ও বিরোধী শিবিরে সমালোচনার ঝড় বইছে। এরা হলো আওয়ামী লীগকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত, তথাকথিত আওয়ামী লীগ। একটা এমপি, আওয়ামী লীগের নামধারী এমপি, এরা দলকে ধ্বংসের জন্য এই ধরনের বক্তৃতা জেনে শুনে প্রদান করে। এটা নিন্দনীয় কাজ। রাজশাহী অঞ্চলটা অনেকটা বেটার ছিল দেন আদার এরিয়া ইন আওয়ার কান্ট্রি। তো সেখানে এই ধরনের বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে এই এলাকাটাকে অশান্ত করে ফেললো এবং এর পরবর্তীতে কোনো কিছু হলে এই দায়িত্ব ফারুক চৌধুরী এবং তার দল। তানোরের ইউএনও জানিয়েছেন বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আমার যে একটা করণীয় আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। পাশাপাশি কেউ যদি কোনো কিছুতে সংযুক্ত হয় তার মধ্যে তিনি আইনে যেতে পারেন, সমস্যা নেই। এটা একজন সংশ্লিষ্ট কর্মকর্তা নিয়োগ দেওয়া আছেন আচরণ বিধিমালা দেখবার জন্য। ডেফিনিটলি তারা দেখবেন, যদি সেরকম হয় তাহলে অবশ্যই তারা ব্যবস্থা নেবেন। আগামী 30 জানুয়ারি রাজশাহী তানোর মুন্ডুমালা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আগামী মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবাসিক হল খুলে দিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সেটাকে যথার্থ বলে মনে করছেন শিক্ষার্থীরা। তাদের মতে ফাইনাল পরীক্ষার তারিখ ঘোষণা হওয়ার জরুরি ভিত্তিতে হল খুলে দেওয়া দরকার। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন স্বাস্থ্যবিধি অনুসরণ করে স্নাতক শেষ বর্ষ এবং স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে হল খুলে দেওয়া হবে। মহামারী করোনার কারণে দীর্ঘ 1 বছর বন্ধ থাকার পর মার্চের প্রথম সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেওয়ার কথা ভাবছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভায় এই সুপারিশ করা হয়েছে। করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় গত বছরের মার্চের মাঝামাঝি সময় আবাসিক হলগুলো বন্ধ হয়ে যায়। এরপর জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে অনলাইনে শিক্ষা কার্যক্রম শুরু হলেও আটকে যায় চূড়ান্ত পরীক্ষা। এমন পরিস্থিতিতে চূড়ান্ত পরীক্ষার তারিখ ঘোষণা হবার পর হল খুলে দেওয়ার এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা। হলের পরিবর্তে মেস ও গ্রামের বাড়িতে অবস্থান করে পড়াশোনার বেশ ক্ষতি হয়েছে বলেও জানিয়েছে তারা। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে তারা যদি পারে তাহলে ফেব্রুয়ারির ভিতরেই হল খুলে দিক, কারণ এই ফেব্রুয়ারি থেকে অনেকগুলো ডিপার্টমেন্টের পরীক্ষা শুরু হবে। অনলাইনে যে ক্লাসগুলো হয়েছে ওগুলা দেখা দেখি আমরা যে সরাসরি ক্লাস করে যে সুযোগ সুবিধাটা পাই ওই জায়গা দেখা এরকম সুযোগ সুবিধা থাকে না। যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে শুরুতে স্নাতক শেষ বর্ষ ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য হল খুলে দেওয়ার কথা ভাবছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রক্টর এ.কে.এম. গোলাম রব্বানী এমনটি জানিয়েছেন। মাস্টার শেষ পর্ব এবং অনার্স শেষ পর্বের শিক্ষার্থীদের বিশেষ বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে পরীক্ষা গ্রহণের নিমিত্তে মার্চের প্রথম সপ্তাহে যেন হল খুলে যায় এই মর্মে একটি সুপারিশ গৃহীত হয়েছে। আগামী 31 জানুয়ারি বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলের বিশেষ সভায় সরাসরি শিক্ষা কার্যক্রম শুরু করা সহ সার্বিক বিষয়ে আলোচনা হবে বলেও জানিয়েছেন প্রক্টর। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। বঙ্গবন্ধু শুধু দূরদর্শী রাজনীতিবিদই ছিলেন না, বাংলার মানুষের মুক্তির জন্য তিনি নিজের জীবনও উৎসর্গ করেছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন। বঙ্গবন্ধুর জীবনী নিয়ে জাপানি পরিচালকের তৈরি ডকুমেন্টারি মুজিব বর্ষ উপলক্ষে প্রদর্শনীর উদ্বোধনীতে এই মন্তব্য করেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর দেখানো পথেই বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে চলছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিদেশে বাংলাদেশের বিভিন্ন মিশন একযোগে মুজিব বর্ষ পালন করছে বলে জানান ডক্টর এ কে আব্দুল মোমেন। উদ্বোধনীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, জাপানি রাষ্ট্রদূত নাওকি ইতো উপস্থিত ছিলেন। টিকার কার্যক্রম পরিচালনার জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 2টি হাসপাতাল ও 3টি মাতৃসদন প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বুধবার সকালে নিয়মিত খাল পরিদর্শনের অংশ হিসেবে ধোলাইখালের মিল ব্যারাক পুলিশ ফাঁড়ি পরিদর্শন শেষে এসব বলেন তিনি। মেয়র বলেন, সরকার পক্ষ থেকে যেভাবে তালিকা তৈরি করা হয়েছে তাতে পর্যায়ক্রমে সবাই টিকা পাবেন। এ বিষয়ে ভয় বা বিভ্রান্তি না ছড়াতে অনুরোধ জানান তিনি। মশা নিধনে ডিএসসিসি নতুন পদক্ষেপ হাতে নিয়েছে বলেও জানান দক্ষিণের মেয়র। ধোলাইখালের পর মেয়র তাপস আলমগঞ্জ হয়ে যাত্রাবাড়ির 50 নম্বর ওয়ার্ড পরিদর্শন করেন। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 24 জন ছিনতাইকারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। পুলিশ জানিয়েছে, বেশ কয়েকটি ছিনতাই চক্র রাজধানীতে বিভিন্ন সময় ছিনতাই আর মলম লাগিয়ে সর্বস্ব লুটে নিতে, কখনো ধরা পড়লে ছিনতাই চক্রের নেপথ্যে থাকা প্রভাবশালীরা সক্রিয় হয়ে উঠত। আটক কোহিনুর বেগম মালা ও তার স্বামী দীর্ঘদিন ধরে এই চক্রগুলোকে সহায়তা করত। তার বাড়িতেই ছিনতাইয়ের মালামাল ভাগ বটরা হতো। সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশ আরও জানিয়েছে, রাজধানীকে আরও নিরাপদ করতে ছিনতাইয়ের বিরুদ্ধে অভিযান চলবে। এবার আরো কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। গ্রাহক সেবা নিয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও ঢাকা ওয়াসার মধ্যে চুক্তি হয়েছে। ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুনিরুল মাওলা এবং ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিমে খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন। অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কায়সার আলী ও মোহাম্মদ ফারুক খান, উপব্যবস্থাপনা পরিচালক তাহের আহমেদ চৌধুরী ও মোহাম্মদ মোশাররফ হুসাইন, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ ইব্রাহিম এবং ঢাকা ওয়াসার বাণিজ্যিক ব্যবস্থাপক প্রকৌশলী উত্তম কুমার রায় সহ প্রতিষ্ঠান দুটির নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই চুক্তির ফলে ঢাকা ওয়াসার গ্রাহকরা ইসলামী ব্যাংকের সব শাখা, উপশাখা, ইন্টারনেট ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পানি ও পয়ঃনিষ্কাশন বিল পরিশোধ করতে পারবেন। নরসিংদীর শিবপুরে ফেয়ার ইলেকট্রনিক্স কারখানায় স্যামসাং এয়ার কন্ডিশনার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টের কার্যক্রম শুরু হয়েছে। বুধবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্ল্যান্টের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোরিয়ার রাষ্ট্রদূত লি জেং কিউন, স্যামসাং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সেংগুয়ান ইউন এবং ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মামুন। এছাড়া অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গণমাধ্যমের সাথে নারী পক্ষের যোগাযোগ শক্তিশালীকরণে মতবিনিময় সভা হয়েছে। সভায় নারী পক্ষের কার্যক্রম গণমাধ্যমে তুলে ধরা এবং কাজের কৌশল নির্ধারণ নিয়ে আলোচনা হয়। রাজধানীর 7 মসজিদ রোডে সংগঠনের কার্যালয়ে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন তামান্না খান পপি, সামিয়া আফরিন ও নার্গিস আক্তার। কালিয়াকৈরের সোহাগপল্লী রিসোর্টে অনুষ্ঠিত হল গাজীপুর কেবল অপারেটরদের মিলন মেলা। দিনব্যাপী আয়োজনে কেবল অপারেশন সম্পর্কিত ইকুইপমেন্টের প্রদর্শনীর আয়োজন করা হয়। কেবল অপারেটররা ছাড়াও এই অনুষ্ঠানে গাজীপুরের সাংবাদিকরা অংশ নেন। টাঙ্গাইলে সৌরবিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে কৃষি সেচ প্রকল্প বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার দাইন্না ইউনিয়ন পরিষদের সামনে আলোচনা সভা হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবারে দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে রয়েছে আরো একটি ডেস্ক রিপোর্ট। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে করোনা ও ডেঙ্গু সচেতনতামূলক র্যালি হয়েছে। বিতরণ করা হয়েছে মাস্ক ও শীতবস্ত্র। সরকারি গুরুদয়াল কলেজের সামনে এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট জিলুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন অধ্যক্ষ ইমান আলী, মেজর কাউসার জাহান আকন্দ, অধ্যক্ষ মোহাম্মদ আলামিন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মাগুরায় স্বেচ্ছাসেবা সপ্তাহ পালন করেছে বিএনসিসি সুন্দরবন রেজিমেন্ট। এই উপলক্ষে সকালে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে থেকে র্যালি বের করা হয়। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বগুড়ায় সমন্বয় সভা করেছে জেলা বিএনপি। এতে প্রধান অতিথি ছিলেন সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির রাজশাহী বিভাগীয় কমিটির আহ্বায়ক মিজানুর রহমান মিনু। মুন্সিগঞ্জের সিরাজদি খানের নিমতলায় দুস্থদের শীতবস্ত্র বিতরণ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, চট্টগ্রাম সিটি নির্বাচনে এজেন্টদের গ্রেপ্তার করে বিএনপিকে এলাকা শূন্য করে ভোট ডাকাতি করেছে আওয়ামী লীগ।
পাবনার চাটমোহর পৌরসভার নবনির্বাচিত মেয়র অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন শাখো দায়িত্ব নিয়েছেন। এ উপলক্ষে চাটমোহর পৌরসভা চত্বরে দুপুরে নবনির্বাচিত মেয়র এবং কাউন্সিলরদের অভিষেক অনুষ্ঠান হয়। নরসিংদীর মাধবদীতে নতুন প্রশাসনিক থানার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন নরসিংদীর বিদায়ী পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। এ সময় নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান সফর আলী ভুইয়া, জজ ভুইয়া গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফাইজুর রহমান ভুইয়া জুয়েল সহ অনেকে উপস্থিত ছিলেন। টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন মাহমুদ। পরে তিনি ইনফ্লুয়েঞ্জা কর্নার, বঙ্গবন্ধু গার্ডেন ও কিডস কর্নার উদ্বোধন করেন। সাভারের ভাকুরতা ইউনিয়নে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। দুপুরে ভাকুরতার মোগরাকান্দা ও শ্যামলাশী এলাকায় শীতবস্ত্র বিতরণ করেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করছি, শিরোনামগুলো আরেকবার জানিয়ে। করোনা টিকাদান শুরু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, সমালোচকদেরও টিকা নেওয়ার আহ্বান। প্রথম দিন করোনা টিকা নিলেন বিভিন্ন পেশার ২৬ জন। পার্শ্ব প্রতিক্রিয়া হলে চিকিৎসার ব্যবস্থা রয়েছে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। চট্টগ্রাম সিটিতে মেয়র পদে বিপুল ভোটে এগিয়ে আওয়ামী লীগের রেজাউল করিম। ভোট গ্রহণকালে সহিংসতায় একজন নিহত। চট্টগ্রাম সিটি নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে দাবি কাদেরের। ভোট ডাকাতির অভিযোগ বিএনপি। নির্বাচন নিয়ে পাল্টাপাল্টি তর্কে উত্তপ্ত সংসদ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রয়েছে রাত ১টায়, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখে লগ ইন করুন facebook.com/বাংলাভিশন নিউজ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। সঙ্গে থাকার ধন্যবাদ।